শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাধারণ মানুষের শ্রদ্ধা। ভোরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন হয়নি, প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। রোহিঙ্গা ইস্যুতে পর্যবেক্ষণ ছাড়া পদক্ষেপ নেবে না বাংলাদেশ, পররাষ্ট্রনীতি পুনর্ভাবনার তাগিদ। রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর, দিশেহারা শ্রমজীবীরা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্য সীমার নিচে। সামাজিক কর্মসূচির 73% সুবিধাভোগী ভুয়া। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি। বাঙালির চূড়ান্ত বিজয় অর্জনের আগ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করতে ৭১-এর এই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। রাত ১২টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। অভিভাবকদের সঙ্গে আসেন শিশু কিশোররাও। এ সময় শ্রদ্ধা জানাতে আসা মানুষজন বলেন, বাঙালি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে ও তাদের দেখানো পথেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে গত ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি, এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। বলেন, জনগণের ইচ্ছায় সংস্কার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই ভারতের। সরকার পতনের পর থেকেই রাষ্ট্র কাঠামো ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে আসছে ছাত্র জনতা। তবে রাজনৈতিক বেশিরভাগ দলের চাওয়া যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলীয় সরকারকে দেয়া হোক সংস্কারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাল্টা প্রশ্ন রাখলেন, রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে ৫৩ বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? দুই দেশের স্বার্থেই ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও জানান তিনি। বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান, এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণ রোধে বর্তমান সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলতি মাসেই আইন পাশ করবে সরকার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। ভারতে বসে আবারও দেশে ফেরার চক্রান্ত করছে আওয়ামী লীগ, এ দাবি করে তা প্রতিহত করার আহ্বান জানান মির্জা ফখরুল। দলটির অন্য নেতারা বলেন, নির্বাচনী রোডম্যাপ দিতে যত দেরি করবে ততই সংকট বাড়বে। হত্যা করেছে এই আর্মাদ বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন যত দেরি হবে তত খারাপ সময় আসবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে।
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। শেখ হাসিনা আবারও দেশে ফেরার জন্য ভারতে বসে সক্রিয় হচ্ছে দাবি করে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পতিত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে স্বৈরাচারের হাতকে যারা শক্তিশালী করেছে তাদের অপসারণের দাবি তুলেছে জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতারা মনে করেন দেশ অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করছে বিভিন্ন পক্ষ। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। শুক্রবার বিকেলে রাজধানীর বংশালে এক কর্মী সভার আয়োজন করে জামায়াত ইসলামী। এতে থানা ইউনিটের কর্মীরা ছাড়াও যোগ দেন কেন্দ্রীয় নেতারা। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানে পতিত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে স্বৈরাচারের হাতকে যারা শক্তিশালী করেছে তাদের অপসারণ দাবি করেন বক্তারা। 16 বছরে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্তরে সেক্টরে সেক্টরে তারা তাদের দলীয় সন্ত্রাসীদেরকে বসিয়ে রেখেছে। এখনো যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে টাঙ্গাইলে জামায়াতের আরেক অনুষ্ঠানে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব ইসলামিক দলকে জাতীয় স্বার্থে ঐক্য করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। জাতীয় স্বার্থে যদি কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে, আমরা যে কোনো রাজনৈতিক দল ইসলামী দলের সাথে ঐক্যের জন্য প্রস্তুত আছি। এদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির। বলেন, পরাজিত শক্তি দেশকে রক্তে ভাসিয়ে দিতে চেয়ে ব্যর্থ হয়ে এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই যে কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে খুনিদের বিচার না হলে শহীদদের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দেশে এখনও সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, 24-এর চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে সার্জিস অভিযোগ করেন, হাসিনা সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রীতি সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম। উপস্থিত হন উত্তরের এই জনপদের সরকারি আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের শহীদদের পরিবার ও সমন্বয়করাও। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম। আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আপনারা আশা করি সেই জায়গায় সব নেতৃত্বকে বাছাই করবেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অভিযোগ করেন, শেখ হাসিনা নিজের বাড়ির পথকে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করলেও বছরের পর বছর বঞ্চিত উত্তরবঙ্গ। ঢাকা থেকে তার বাড়ির অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করেনি। এখনো খুনির নামে স্লোগান, সিন্ডিকেট ও চাঁদাবাজি চলতে থাকায় হতাশা প্রকাশ করে সার্জিস আলম বলেন, 24-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আমরা জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে সেটা যেন বাস্তবায়িত হয়।
সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন হলে শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন হবে না। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে যুব অধিকারের জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, কোনো বিশেষ দলকে গুরুত্ব না দিয়ে সব দলকে সংস্কারের মধ্যে আনতে হবে। দুষ্কৃতকারী বিদেশি এজেন্টরা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলো প্রকাশ করার দাবি তোলেন নূর। রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তুতি চলবে, রাষ্ট্র সংস্কারও চলবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে। রাজনৈতিক দলগুলো রাজনীতিরও সংস্কার প্রয়োজন আছে। আমরা ইউনূস সরকারকে অনুরোধ জানাবো, ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয়, প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ উপদেষ্টা জন কিরবি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে সন্ত্রাসবাদের অভিযোগে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য উঠে এসেছে মার্কিন প্রতিবেদনে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের নিরাপত্তা ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কিরবি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। Bangladeshi leaders. The protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis, regardless of religion or ethnicity. এদিকে 2023 সালে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সন্ত্রাসবাদ বিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়, গেল বছর বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলা না ঘটলেও এ ধরনের অভিযোগে বিরোধী দলের নেতাদের দমনপীড়ন, আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেও অভিযোগ তোলা হয়। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সন্ত্রাসী হামলার তথ্য উঠে এসেছে মার্কিন ওই প্রতিবেদনে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নেও মার্কিন প্রশাসন সহায়তা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মৌসুমী সাথী, সময় সংবাদ। অভ্যন্তরীণ নিরাপত্তা বিবেচনায় নিয়ে গভীর পর্যবেক্ষণ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নেবে না বাংলাদেশ। একথা জানিয়েছেন রোহিঙ্গা সমস্যা ও অধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্রনীতির আমূল পুনর্ভাবনার সঙ্গে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর পরামর্শ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রোহিঙ্গা গণহত্যার 7 বছর পার হলেও শরণার্থী সমস্যা সমাধানের অগ্রগতি যে হয়নি তার প্রমাণ বাংলাদেশে তাদের সংখ্যা বাড়ছেই। এজন্য বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করে আসছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভায় আবারও উঠে আসে এসব প্রসঙ্গ। পররাষ্ট্রনীতির আমূল পুনর্ভাবনার প্রয়োজন মন্তব্য করে বক্তারা বলেন, শুধু দুই দেশের সরকার নয় বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আলোচনা বাড়াতে হবে। পণ্য, চিন্তা, রাজনীতি, কূটনীতি, সংস্কৃতি সব প্রতিটি বিষয়ে আমরা যেভাবে ভারতের উপর যুগের পর যুগ নির্ভর হয়ে আছি,
সে অবস্থার সংস্কার হিসাবে আমাদের আসিয়ানমুখী হওয়া দরকার। সকলকে নিয়েই আসলে বাংলাদেশ আলোচনা করতে পারে, শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনায় আসলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। ভারত এরই মধ্যে আরাকান আর্মিদের সঙ্গে আলোচনার দিকে এগিয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত বার্মা ও রোহিঙ্গা অ্যাক্টকে কাজে লাগানোর পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। নার্কো টেররিজমের যে প্রভাব যেটা আসবেই, এইটাকে বন্ধ করা ভেরি ভেরি টাফ। সেই প্রভাব বিস্তারের এগেনস্টে আমাদের প্রয়োজনীয় কাজ করতে হবে। রাখাইন সম্প্রদায় আছে, তাদেরকে এবং তাদের ইনস্টিটিউশনাল নেতৃত্বকে আমরা কনফিডেন্স বিল্ডিং এর জন্য ইউটিলাইজ করতে পারি। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, গভীর পর্যবেক্ষণ ছাড়া পদক্ষেপ নেবে না বাংলাদেশ। গভীরভাবে বিবেচনা না করে আমরা কোনো পদক্ষেপ নেব না। এটা আমাদের আভ্যন্তরীণ এবং আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। রোহিঙ্গা সংকট উত্তরণে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। নিরাপত্তার আন্তর্জাতিক সব শর্ত পূরণ করেই তৈরি হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে 2025 সালের মার্চেই সরকার প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা একথা বলেন। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে রূপপুর প্রকল্প ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে। রাশিয়া তৈরি করে দিচ্ছে, কিন্তু মানতে হবে সব কিছু আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক, এটাই সবচেয়ে বড়। এবং ওটা অলরেডি সার্টিফাই করেছে, ভালো একটা মিশন আসবে আবার, তখন তাকে বলা হয়েছে আবার একটু আপনারা দেখেন, যেহেতু মার্চ মাসে আমরা চিন্তা করছি এটা চালু হবে। আর এটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু সেফটি, যে নিউক্লিয়ার লোড করলে ওইটা সিল করা থাকবে, আইএসআর কেউ ঢুকতে পারে না। পণ্যের বাজারে যখন আগুন, তখন শ্রম বিক্রি করে জীবনযাপন করা মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এভাবে পরপর দুদিন ফিরলেই দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছেন তারা। শ্বেতপত্র কমিটি এমন তথ্য দিয়ে বলছে, দরিদ্র এই জনগোষ্ঠীর জন্য যে সামাজিক কর্মসূচি চালু আছে তাতে 73% ভুয়া সুবিধাভোগী। তাই চলমান কর্মসূচিকে ঢেলে সাজানো এবং বৈষম্য কমানোতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। দিনের আলো ফোটার পরপরই মোহাম্মদ নাইমের রাস্তার এক কোণে বসে অপেক্ষা। উদ্দেশ্য একদিনের জন্য নিজেকে বিক্রি করা। সব দিন পান্না কাজ, থাকতে হয় কর্মহীন। একদিন পাই একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। ভোর হলে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের অপেক্ষায় থাকেন নাইমের মতো শত শত মানুষ। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, যারা কোনো মতে দারিদ্র্য সীমা পার করছেন তারা এতটাই দারিদ্র্য ঝুঁকিতে আছেন যে দুদিন কাজ না পেলেই দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কাজ পাচ্ছেন না 4 থেকে 5 দিন ধরে। একটা না মনে করেন 7 দিনও হয় না, আমি 100 দেশে গেছি, এই মাস বইরেই কাম নাই। শ্বেতপত্র প্রতিবেদন বলছে 2022 সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর মধ্যে 73%ই ভুয়া। আবার যা পাচ্ছেন সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য। সামাজিক সুরক্ষা খাতে একজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যখন ভাতা পান মাত্র 500 থেকে 800 টাকা, তখন একই খাতে মোটা অঙ্কের টাকা চলে যায় সরকারি, আধা সরকারি চাকরিজীবী ও বিভিন্ন ধরনের অবসর ভাতায়। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের সংখ্যা কমাতে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ এই যে সামাজিক সুরক্ষা খাতের যারা এটার সাথে সংশ্লিষ্ট, পার্টিকুলারলি ক্যাবিনেট ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, সবাই মিলে বসে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দারিদ্র্য পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র। শ্বেতপত্রের প্রতিবেদন জানাচ্ছে 10 ভাগ ধনীদের হাতেই দেশের 85% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কাজের ধীর গতিতে শিল্প কারখানায় কমছে উৎপাদন।
এ কারণে কাঁচামাল আমদানি তুলনামূলক কমে যাওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থ বছরের 5 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে 4,421 কোটি টাকা পিছিয়ে রয়েছে সংস্থাটি। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের গত 5 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 34,097 কোটি টাকা। তবে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে 29,676 কোটি টাকা। আর একক মাস হিসেবে নভেম্বরে 7,457 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 5,223 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও গত অর্থ বছরের তুলনায় 6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানি কিছুটা কম হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হচ্ছে বলে দাবি কাস্টম হাউসের। আমাদের নভেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 34,000 কোটি টাকা, তার বিপরীতে আমরা প্রায় 29,700 কোটি টাকার মতো আদায় করতে পেরেছি। তথ্য বলছে বিগত সময়ের তুলনায় শুধু নভেম্বরেই 7,64,000 মেট্রিক টন শিল্পের কাঁচামাল কম আমদানি হয়েছে। যেহেতু মার্কেটের চাহিদা নেই, আমরা কিন্তু উৎপাদন করতে পারতেছি না, এবং সেই হিসাবে র মেটেরিয়াল যেগুলো আছে যে সেমির উৎপাদনের করার জন্য এগুলো সব কিন্তু আমদানি কমে গেছে। 5 আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান উন্নয়ন কাজে স্বচ্ছতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে কিছু উন্নয়ন কাজে ঠিকাদার সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছে। উন্নয়ন কাজে ধীরগতির প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে। এর থেকে উত্তরণের পথ হচ্ছে যে আমাদের দেশের কিছু উন্নয়নমূলক কাজ আবার চালু করতে হবে। চালু করলে পরে এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। 2022-23 অর্থ বছরে 74,204 কোটি টাকার বিপরীতে 61,350 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 68,866 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। আর 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,432 কোটি টাকা। রাজস্ব বাড়াতে চট্টগ্রাম কাস্টম হাউসের বিদ্যমান সংকটগুলো কাটানোর কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানের পর শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি দূর করতে দ্রুত সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। শিক্ষাকে জাতীয়করণের তাগিদ দিয়ে বাংলা মাধ্যমকে অবহেলা করে ইংরেজি ভাষাকে গুরুত্ব দেয়ায় ক্ষোভ জানান ডক্টর সলিমুল্লাহ খান। দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো নিয়ে আলোচনার মধ্যেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী কেমন শিক্ষা ব্যবস্থা চাই শীর্ষক সংলাপে উঠে আসে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাত সংস্কারে কমিশন গঠন হলেও এখনও শিক্ষা নিয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেন বক্তারা। আমাদের সাধারণ শিক্ষার যে ইংরেজির ব্যাকবোন সেটা নষ্ট করা না হলে কি আমাদের সন্তানদের ইংরেজি মাধ্যম শিক্ষাতে দেওয়ার কোনো কারণই ছিল না। বাংলা মাধ্যম শিক্ষাতেই যথেষ্ট মেরুদণ্ড শক্ত করার মতো ইংরেজি শেখানোর ব্যবস্থা ছিল। আমরা তো সবসময় ব্যবহৃত হচ্ছি, তুচ্ছ বিষয়ে ঝগড়াঝাটি করছি, মারামারি করছি। লিটমাস টেস্ট ধরলে পরে বোঝা যাবে শিক্ষা আমাদের একমাত্র কারণ। আমাদের 61টা পাবলিক বিশ্ববিদ্যালয়, শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়। মানসম্মত এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য কতজন মানসম্মত শিক্ষক লাগে? এই দেশে কি এতজন শিক্ষক আছে? শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়ে লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, শিক্ষাকে জাতীয়করণ করতে হবে, বাংলা মাধ্যমকে উপেক্ষা করে ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ জানান তিনি। পৃথিবীতে যত লোক আজ থেকে 100 বছর আগে ইংরেজিতে কথা বলতো তার চেয়ে 4-5 গুণ লোক বেশি বলে এখন কথা। এগুলি সবই বাস্তব সত্য, কিন্তু তাই বলে আমার ভাষা বা আমার শিক্ষার অধিকার আমাকে বিসর্জন দিতে হবে কেন? আমি তো ওটাকে পাশাপাশি রাখতে পারি। পাশাপাশি না রেখে ওটাকে বাদ দিয়ে বাংলা ভোলার যে প্রতিযোগিতা করাচ্ছে, এটা কোন ধরনের দেশপ্রেম হলো? এক একজনকে এক রকম শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য শিক্ষার গণতান্ত্রিক রূপের নাম হচ্ছে শিক্ষার জাতীয়করণ। এ সময় শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণের দাবি করেন বক্তারা। আমরা করেছি। তাসনিয়া নিশাত, সময় সংবাদ, ঢাকা। সমাজের উন্নয়নে নারীর অগ্রগতির বিকল্প নেই, এজন্য বদলাতে হবে দৃষ্টিভঙ্গি, নারীকে দিতে হবে প্রাপ্য সম্মান। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভায় উঠে আসে এসব বিষয়।
শুক্রবার দুপুরে বেগম রোকেয়া দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়াই হতে পারেন নারী জাগরণের মূল মন্ত্র। তাই তার আদর্শকে ধারণ করে নারীর অধিকার নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে। বেগম রোকেয়া যে সমতার সমাজের স্বপ্ন দেখেছেন তা নির্মাণ করতে হলে অবশ্যই নারীর জন্য সমমজুরি, সম্পত্তিতে সমান অধিকার, নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেস। বাংলাদেশ অনকোলজি ক্লাব আয়োজিত সম্মেলনে নিবন্ধন করেন বিশ্বের বিভিন্ন দেশের 1200 জনের বেশি চিকিৎসক। অংশ নেন অর্ধশতাধিক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। তাদের মধ্যে রয়েছেন জন হপকিন্স, রয়্যাল মার্সডেন ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, চীন, জর্ডান, কানাডা এবং সার্ক অঞ্চলের চিকিৎসকরাও। আয়োজকরা জানান, এবারের কংগ্রেসের অন্যতম প্রধান লক্ষ্য তরুণ অনকোলজিস্টদের সামনে নিয়ে আসা। এছাড়া প্রথমবারের মতো বাংলাদেশের জন্য অ্যাডাপটিভ প্রোটেস্ট ক্যান্সারের গাইডলাইন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হবে সম্মেলনে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ঘেঁষে গড়ে উঠেছে শত শত কারখানা। এগুলোতে বর্জ্য পরিশোধনকারী ইটিপি প্ল্যান্ট না থাকায় ডোবা খাল হয়ে বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে। দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শীতলক্ষ্যা, মরছে জলজ প্রাণীও। তাই কারখানাগুলোতে ইটিপি প্ল্যান্ট ব্যবহার নিশ্চিতের দাবি স্থানীয়দের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নেই স্রোতস্বিনী সেই শীতলক্ষ্যার স্বচ্ছ জল। প্রাচ্যের ড্যান্ডির বুক চিরে বয়ে চলা এই নদী এখন ধুঁকছে শিল্পবর্জ্যের দূষণে। একসময়ের পরিবেশ বান্ধব ও পরিষ্কার পানির ভাণ্ডার শীতলক্ষ্যা এখন মৃতপ্রায়। নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন কারখানার অপরিশোধিত বর্জ্যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এই নদী। বিপন্ন হচ্ছে পরিবেশ। শীতলক্ষ্যা ঘেঁষে গড়ে ওঠা এমন শত শত ছোট বড় কারখানায় নেই বর্জ্য পরিশোধনকারী ইটিপি প্ল্যান্ট। এতে ডোবা খাল হয়ে বিষাক্ত বর্জ্য পড়ছে নদীতে। শুধু নদীই দূষিত হচ্ছে না, মরছে জলজ প্রাণীও। এই শীতলক্ষ্যার পানি আমরা খাইতাম এবং ব্যবহার করতাম। অনেক গন্ধকর পানি, খুব লাল চুলকানি মুলকানি বাড়াই দিছে। নদীগুলোকে বাঁচানোর ব্যবস্থা নেই কর্তৃপক্ষ, যাতে আমরা সেই আগের মতন আবার সেই নদীতে গোসল করতে পারি। এই যখন পরিস্থিতি, তখন সব শিল্প কারখানাকে ইটিপি প্ল্যান্ট ব্যবহারে বাধ্য করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদী সংগঠনের। যদিও পরিবেশ অধিদপ্তরের দাবি তারা বসে নেই। প্রত্যেকটা যে সমস্ত কোম্পানিগুলো আছে রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে না ফেলে ইটিভির মাধ্যমে যেন পানিগুলো রিসাইক্লিং করে তারা যেন পানিগুলো ছাড়ে। কোনো প্রতিষ্ঠান ইটিভি ব্যবহার না করে এই বর্জ্য সরাসরি নদীতে ফেলে দিচ্ছে, তাহলে সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। নদী দূষণ সম্বন্ধে ওনারা পরিবেশ যে মন্ত্রণালয় এবং পরিবেশবাদীরা করতে চায়, যা করবেন সেটাতে আমরা সহযোগিতা করব। নারায়ণগঞ্জে নদী ও খাল দূষণকারী 130টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় আচ্ছাদিত চারপাশ, কাছের দূরত্বও দৃষ্টিসীমার আড়াল। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ। হেমন্ত বিদায়ের বাকি আরও 2 দিন। এবার আগে ভাগেই প্রকৃতিতে দখল নিয়েছে শীত। দিনের আলো নিভে যাবার সঙ্গে সঙ্গে অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে নেমে আসে কুয়াশা। টুপটাপ শব্দে ঝরে পড়ে বৃষ্টির মতো শিশির। সকালের আলো ফুটলেও দীর্ঘ সময় দেখা মেলে না সূর্যের। দিনেও সড়ক মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতের তীব্রতায় বেড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। ঠান্ডা উপেক্ষা করেই বের হতে হচ্ছে কাজের সন্ধানে। এদিকে হিমহাওয়া থেকে বাঁচতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে অনেককে। প্রচন্ড ঠান্ডা পড়ছে, চলতে পারছি না, কাজ হচ্ছে না, ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে, তারপরে খাবো কি? এই বছরের মধ্যে এই
চলতি এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা। গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার তা মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও দাউপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে 7 ঘন্টা পর স্বাভাবিক হয় নৌ চলাচল। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ফ্রয়সোয়া বায়ুকে নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। ফ্রান্সের রাজনীতিতে বায়ু প্রেসিডেন্ট ম্যাখোর মিত্র হিসেবে পরিচিত এবং ডেমোক্রেটিক মুভমেন্ট নামে মধ্যপন্থী একটি দলের প্রতিষ্ঠাতা। প্রেসিডেন্টের কার্যালয়ে বিবৃতিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক করতে বায়ুই যোগ্য প্রার্থী। তবে বায়ুর নিয়োগকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছে কমিউনিস্টরা। আর নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা। সপ্তাহখানেক আগে ফরাসি পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদ হারানো মিশেল বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন বায়ু। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। স্থানীয় সময় বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। ট্রাম্প ভক্তদের আশা, অদূর ভবিষ্যতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। 20 জানুয়ারি সেই দিন। চারদিকে সাজ সাজ রবের প্রস্তুতি। এরই মধ্যে নিউ ইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি। বুধবার রিচ উডে এই আয়োজনের শুরু হয় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। অভাবনীয় বিরল এই ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেন অনেকে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদার সবাই এসে জয়েন করেছে। স্পেশালি আজকের এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয়েছে, বাংলা গান গাওয়া হয়েছে। এটা আসলেই রিমার্কেবল। এদেশের ভালোর জন্য ট্রাম্পের জেতাটা অনেক দরকার ছিল। আর আজকের এই পার্টিতে এসে সবচেয়ে ভালো লেগেছে, আমরা বাঙালিরা এসেছি। আই থিঙ্ক এটা আমেরিকার জন্য, বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য একটা শান্তিপূর্ণ বছর হবে। হলিডে পার্টিতে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন 70 বছর বয়সী জরিনা খাতুন। তিনিও ট্রাম্পের একজন ভক্ত। আয়োজকরা জানান, এমন ঘটনা বছর 10 আগেও কল্পনা করা যায়নি। এবার মুসলমান, হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, দ্রুতই ডেমোক্রেট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে। The Republican Party is the party of all the people, not certain people. All the people feel the same way about America and about the beliefs. You can see the blend here today. We're all on the same page, no matter where you're from, born, religion. We're all together. We're the party of all the people. অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির 2 শতাধিক ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। 20 জানুয়ারি আবারও ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় গিয়ে তিনি আমেরিকাকে কতটা মহান করে তুলতে পারেন, যেমনটি তিনি বলেছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, সেটি এখন দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। জার্মানিতে সাফল্যের স্বীকৃতি পেয়েছে মিউনিখের বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান পাল ইলেকট্রো। দেশটিতে ব্যবসা বাণিজ্যে অবদান, কর্মসংস্থান সৃষ্টি সহ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য প্রতিষ্ঠানটিকে বিশেষ পুরস্কার দেয় বায়ার্ন শহর কর্তৃপক্ষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে প্রবাসী হিসেবে এসে সুনাম অর্জন করেছেন এমন বাংলাদেশিদের সংখ্যা কম নয়। ভিনদেশে থিতু হওয়ার সংগ্রাম ও নানা প্রতিকূলতা পার করে অনেকেই গড়ে তুলেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাখছেন রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বিশেষ অবদান। একই সঙ্গে নিজের দেশকে তুলে ধরছেন অনন্য উচ্চতায়।
জার্মানির সবচেয়ে সমৃদ্ধ অঙ্গরাজ্য বায়ার্নের মিউনিখে তেমন একটি প্রতিষ্ঠান উদ্যোক্তা শিবশঙ্কর পালের হাতে গড়া পাল ইলেকট্রো। সাম্প্রতিক সময়ে শিল্প গ্রুপটির 3টি প্রতিষ্ঠান বাংলাদেশ জার্মানির যৌথ প্রয়াস, ডিজিটালাইজেশন, অনলাইন ও অফলাইনে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখা, প্রাতিষ্ঠানিকভাবে কর্মসংস্থান সৃষ্টি ও সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা প্রদান, উদ্যোক্তা হিসেবে বহুমুখী সৃষ্টিশীলতার জন্য চলতি বছর বিশেষ ফিনিক্স পুরস্কারে ভূষিত করেছে বায়ার্নের রাজধানী মিউনিক শহর কর্তৃপক্ষ। এই উপলক্ষে মিউনিকের মারিয়ান প্লাৎসের পুরনো রাথহাউস অডিটোরিয়ামে শহর কর্তৃপক্ষ বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। আমরা আজকে পাল ইলেকট্রো ডিজাইন লাইটিং পুরস্কার পেয়েছি, আমরা ভীষণ খুশি। আর আমরা পাউল ইলেকট্রোর পক্ষ থেকে বাংলাদেশে শুভেচ্ছা জানাচ্ছি। পাউল ইলেকট্রো গ্রুপের বিএসডিএম গেম বেহা ফনিক্স প্রাইজ লাভ করেছে। এটি আমাদের জন্য খুবই গর্বের, খুবই আনন্দের। আমি প্রবাসী বাঙালি হিসেবে খুবই গর্বিত, খুবই আনন্দিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মেয়র ও অন্যান্য অতিথিরা বলেন, বাংলাদেশি শিবশঙ্কর পালের পাল ইলেকট্রো গ্রুপের 3টি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে তারা গর্বিত। অভিবাসী হিসেবে বাংলাদেশি প্রবাসীরা জার্মানি সহ বাংলাদেশে অর্থনীতি ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মিউনিক নগরীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এর আগে 2017 সালে উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে অবদানের জন্য পাল ইলেকট্রো গ্রুপের শিবশঙ্কর পালও নিজে এই মর্যাদাপূর্ণ ফিনিক্স পুরস্কার লাভ করেন। শিবশঙ্করের প্রতিষ্ঠানগুলোর পুরস্কার প্রাপ্তিতে খুশি আমন্ত্রিত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরাও। শুধু জার্মানি নয়, পৃথিবীর সকল প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের সুনাম, কৃষ্টি এবং সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরতে। মিউনিকের পাল ইলেকট্রো তেমন একটি প্রতিষ্ঠান। তাদের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের আরও উদ্বুদ্ধ করবে এমন প্রত্যাশা সকলের। জার্মানির মিউনিক থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস সময় লাগায় আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা, আবার অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। এ অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তারা। রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি আরবে বসবাস করা বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়ে না পেয়ে মাসের পর মাস ঘুরতে হচ্ছে অনেককে। এই দীর্ঘসূত্রতার কারণে আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা। আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ও দেশে ফেরত পাঠানোর সংখ্যা তো আছেই। প্রবাসীরা বলছেন, পাসপোর্ট নিয়ে জটিলতা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে। 6 মাস যাবত আমার পাসপোর্ট আমি হাতে পেলাম না। পাসপোর্ট করতে দিছি, এই পাসপোর্ট এখন পর্যন্ত আসছে না। আকামা শেষ হইলে আকামা লাগাইতে পাইতেছে না। দেশে যাওয়া ইমার্জেন্সি দেশে যাওয়ার জন্য চাইতেছে, দেশে যাইতে পাইতেছে না। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে এবং কনসুলেটের কাছে এই জিনিসগুলো যাতে অতি দ্রুত সমাধান করতে পারে। এ অবস্থায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, এমআরপি বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান দেওয়া হবে। 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সেবা চালু হলেও এর আগে জমা দেওয়া এমআরপি পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে এই সমস্যা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মালয়েশিয়ার একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানার বিরুদ্ধে 5 মাসের বেতন না দিয়েই 300 বাংলাদেশি কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার প্রতিষ্ঠানটির সামনে জড়ো হন ভুক্তভোগীরা। সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। 2023 সালে মালয়েশিয়ায় এসে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় কাজ শুরু করেন 200 বাংলাদেশি। আগে থেকেই কাজ করতেন অন্তত 100 প্রবাসী। সম্প্রতি তাদের সবাইকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। পরিশোধ করা হয়নি গত 5 মাসের বেতন।
কাওয়াগুচি নামের কোম্পানিটি দেশটির সেলাঙ্গো রাজ্যে অবস্থিত। ছাঁটাইয়ের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার কারখানার সামনে জড়ো হন ছাঁটাইকৃত কর্মীরা। তাদের দাবি 5 মাস বেতন না দিয়ে কেবলই মিথ্যে আশ্বাস দেয়া হয়েছে। এর আগে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় 4 থেকে 5 বাংলাদেশিকে কালো তালিকাভুক্ত করেছেন নিয়োগকর্তারা। ফেরত পাঠানো হয়েছে দেশে। যারা আছেন তারাও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বিগত 5 মাস আমাদের কোম্পানি 1 টাকাও দেয় নেই। কোম্পানি বলছে আমাদের ডিসেম্বরে টাকা ক্লিয়ার করার কথা। কোম্পানি আজকে আমাদেরকে বলেছে তারা টাকা দিতে পারবে না। কোম্পানির সব ওয়ার্কার মিলে আজকে আমরা কোম্পানির সামনে অবস্থান নিয়েছি। শ্রমিকদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।